আসসালামু আলাইকুম সবাইকে। আজকের শোতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আমি মির্জা আহনাফ তুর্য। আজকে আমরা হাজির হয়েছি আরও একটি নতুন পর্ব নিয়ে। আমাদের আজকের বিশেষ অতিথি একজন লেখিকা, যিনি ফেসবুকে লেখালেখির মাধ্যমে নিজেকে তুলে ধরেছেন। আপনাদের সকলের প্রিয় মিথিলা জামান নিভা আপু। আজকে তার লেখার ধরন, প্রেরণা এবং ব্যক্তিগত অভিজ্ঞতার গল্প শুনব। আপনাদের সকলের জন্য থাকছে দারুণ সব মুহূর্ত। কথা বলবো, প্রশ্ন করব। তাহলে শুরু করি আজকের এই সাহিত্যিক আড্ডা। আসসালামু আলাইকুম আপু, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? জি, আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। অডিয়েন্সদের কাছে আমরা চাইবো যে আমাদের কথাগুলো শুনতে পাচ্ছেন কিনা ক্লিয়ারলি একটু জানাবেন। তার আগে আমি হচ্ছে যে একটু চেক করে নিচ্ছি যে কথাগুলো ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। আচ্ছা। হ্যাঁ, আমাদের কথাগুলো একদম ক্লিয়ারলি শোনা যাচ্ছে আশা করছি। তারপর আপনারা একটু আমাদের কমেন্ট বক্সে জানাবেন আপনারা শুনতে পাচ্ছেন কিনা। আর আপু, আপনি চাইলে হচ্ছে যে লাইভটি আপনার ফেসবুক প্রোফাইলে বা পেজে শেয়ার করে দিতে পারেন। আচ্ছা, আচ্ছা। এখন না হলেও সমস্যা না, আপনি পরে করতে পারবেন। আচ্ছা, আমরা আগে আমাদের আলোচনার দিকে চলে যেতে চাই। হ্যাঁ, হ্যাঁ। শুরু করো। আপনার প্রথম লেখালেখিটা কোন সময় থেকে শুরু হয়েছিল? মানে আপনি কোন সময় থেকে লেখালেখি শুরু করলেন? মানে ফেসবুকেই প্রথম লেখালেখি শুরু করেছিলেন নাকি এর আগে থেকেই আপনি মূলত লেখালেখির সাথে যুক্ত? আচ্ছা। তো না, ফেসবুক থেকেই আমার প্রথম শুরু হয় নাই। আমাদের বাড়িটা না, মানে আমি যেই ফ্যামিলিতে বড় হয়েছি, সেই বাড়িতে লেখালেখির চলটা আরকি অনেক আগে থেকে আমার মোট ৯ জন ফুপ্পি। উনারা সবাই কিন্তু আ খুব ভালো, ভালো পর্যায়ে আছেন। কেউ ডাক্তার বা কেউ বড় সার্ভিস হোল্ডার। তারপরেও তারা বিভিন্ন ক্রিয়েটিভ কাজের সাথে নিজেদেরকে জড়িত রাখছেন। কেউ লিখতেছেন বা কেউ গান করতেছেন। অনেকে আবার আরজে আছেন বাংলাদেশ বেতারের। তো ওই লেখালেখিটা সম্ভবত আমি তাদের কাছ থেকেই পেয়েছি। অনেক ছোট থেকেই আমার লেখালেখি। আর বিশ্বাস করবা কিনা জানি না, আমি ক্লাস 7 এ একটা সেটাকে উপন্যাস বলা যায় না, আবার গল্পও বলা যায় না, একটু বড় গল্প যে এরকম আমি লিখে শেষ করেছিলাম 'আজ অনন্যার বিয়ে' বলে নামে। তো আমার লেখালেখি অনেক ছোট থেকেই, আগে কবিতা বা ছোট গল্প এগুলো লেখা হতো। আমার প্রচুর প্রাইজও আছে। নিজের কবিতা নিজে আবৃত্তি করা প্রাইজ। বাংলাদেশ পোয়েটস ক্লাবের একজন অ্যাক্টিভ মেম্বার ছিলাম আমি। ক্লাস 9-10 এ অনেক প্রাইজ পেয়েছি তাদের কাছ থেকে। তো পরবর্তীতে আমি জানতামও না যে এভাবে মানে ফেসবুকটা একটা প্ল্যাটফর্ম ভাবে ইউজ করা যায় লেখালেখির জন্য। আমাকে আমার এক কাজিন সাজেস্ট করলো। এরপর থেকে আস্তে আস্তে শুরু করা ফেসবুক থেকে। আলহামদুলিল্লাহ, এই তো চলতেছে। মানে আপনি ক্লাস 7 এ থাকতে প্রথম উপন্যাস লিখে ফেলেছিলেন। হ্যাঁ, আমার গ্রেট। গল্পটার নামও মনে আছে, সেটা ছিল 'আজ অনন্যার বিয়ে'। সেটা নিয়ে একটা কাহিনী আছে, ছোট্ট একটা কাহিনী আছে। সেটা হচ্ছে, আমার এক ফ্রেন্ড ও আমাকে বলছিল যে আমার এক মামা আছে, ওনার প্রকাশন আছে, তো তোর বই ছাপাই দিবে। ওই সময় তো এই জিনিসগুলো আমি একদমই বুঝতে পারতাম না যে কিভাবে কি ছাপায় বা কি করে। ও আমার কাছে চাইছে পান্ডুলিপি, আমিও সরল মনে ওকে দিয়ে দিছি। রোজ ওকে জিজ্ঞাসা করতাম, কি রে তোর মামা কি কিছু জানায়, কিছু জানাইছে, টাকা পয়সা লাগলেও হচ্ছে ইয়া করা যায়। পরে ও বলে যে না, এখনো জানায় নাই। হ্যাঁ, পরে বলে প্রচ্ছদ রেডি এই সেই। তখন তো এগুলো আমি বুঝতাম না আসলে। এবার আমি কি, ঠিক আছে প্রচ্ছদ রেডি তো দেখা। তো আমার বলছিল যে হ্যাঁ হ্যাঁ রে। পরবর্তীতে ও নিজেও ভুলে গেছে, আমারও মনে হয় আমি ভুলে গেছি সম্ভবত। ওইটাই ছিল আমার প্রথম লেখা, আর প্রথম লেখাতেই আমি স্ক্যামের শিকার হয়েছি। তো এই একটা স্মৃতি আছে আর কি আমার প্রথম লেখা নিয়ে। যদিও কি লেখা ছিল বা কিরকম কি টপিক ছিল আমার কিছুই মনে নাই সেটা নিয়ে। এইটুকু মনে আছে। আচ্ছা, তো এরপরে হচ্ছে যে আপনি ফেসবুকে লেখা শুরু করলেন। বেসিক্যালি ফেসবুকে আপনি আপনার কোন গল্পটা দিয়ে শুরু করেছিলেন ফেসবুকে? আচ্ছা, প্রথমে কিন্তু আমার পেজ ছিল না। এই যে পেজ খুলে যে লেখালেখি করা যায় বা করতেছে ছেলে মেয়েরা, আমি কিন্তু এ বিষয়ে কিছুই জানতাম না।
আমার যে কাজিন আমাকে সাজেস্ট করছিল, আমি প্রথমে ক্যানভাস দিয়ে শুরু করছিলাম, ক্যানভাসে লেখা দিয়ে, ক্যানভাস, পেন্সিল, অন্য প্রকাশ, বই পোকা, এগুলোতে আমি লিখতাম। আমার প্রথম গল্প, এক পর্বের গল্প ছিল সোনালীর রূপালী রাত নামে, আর আমার প্রথম সিরিজ ছিল শেষ শ্রাবণ। আর সেই শেষ শ্রাবণের মধ্য দিয়েই কিন্তু আমি মোটামুটি একটা লেখিকার তকমা পেয়ে গেছিলাম, কারণ ওই সময় ক্যানভাসে বেশ ভাইরাল হয়েছিল গল্পটা। আমার প্রথম সিরিজে আমি প্রথম বেশ হয়েছিল, অনেক জায়গায় কপি টপিও হয়েছিল। আমি বুঝতাম না সেই জিনিসগুলা। এখন মানে অনেকে পরে আমাকে সাজেস্ট করছে যে আপু আপনি নিজের একটা পেজ খুলেন, তা নাহলে এভাবে আপনার গল্প চুরি হইতে পারে, আপনি জানতেও পারবেন না। সো এর পরেই আর কি মোটামুটি নিজের পেজ খোলার একটা প্রয়োজনীয়তা অনুভব করা। আচ্ছা, তাহলে আপনি বেসিক্যালি আগে হচ্ছে যে গল্পের গ্রুপগুলোতে লিখতেন, এরপরে আসলে কপি জিনিসটা এমন একটা জিনিস যেগুলো হচ্ছে যে মানে এত পরিমাণে কপি করা হয়, সেগুলো হচ্ছে যে আমরা পরে ডিসকাস করবো অবশ্যই। এই পর্যন্ত আপনি কোনো ইবুক পাবলিশ করেছেন বা কোনো বই? বই পাবলিশ করার মতো সৌভাগ্য এখনো হয় নাই। আসলে আমি নিজেকে আরেকটু কি বলে যোগ্য মনে করতে চাইছি, এই জন্য আমি সম্ভবত এখনো লিখি নাই। কিন্তু ইবুক আমার পাবলিশ হয়েছে, ভেসে যায় জলপদ্ম নামে, আর আহ সর্দার বাড়ির পুকুর, এই দুইটা ইবুক আমার বই টইতে পাবলিশ হয়েছে। ইনশাল্লাহ সামনে আরেকটা পাবলিশ হচ্ছে তিলোত্তমা সেন নামে, সম্ভবত নেক্সট উইকেই পাবলিশ হয়ে যাবে। মোট 3টা। সো নেক্সট উইকে আপনার আরেকটা ইবুক আমরা পেতে চলেছি। হ্যাঁ, ইনশাল্লাহ পাণ্ডুলিপি দেওয়া হয়ে গেছে। আজকে প্রকাশ কবে হইতে পারে সেটা জানাইছে, সম্ভবত রবি বা সোমবারের মধ্যে ইনশাল্লাহ। এরপরে আমরা চলে যেতে চাই আপনার গল্প জগতে সে অভিজ্ঞতা এবং প্রতিকূলতাগুলো সম্পর্কে। লেখালেখির সময় সবচেয়ে ভালো অভিজ্ঞতা কোনটা ছিল? আচ্ছা, অভিজ্ঞতা বলতে খুব মজার একটা অভিজ্ঞতা আছে আমার। সেটা হচ্ছে আমি একদম আমার পেজ খোলা যখন, তখন আমার প্রথম গল্প ছিল পেজে ভেসে যায় জলপদ্ম, যেটা আমি পরবর্তীতে ইবুক আকারে প্রকাশ করছি। তো ভেসে যায় জলপদ্ম আমি যখন লেখি তখন আমার মাস্টার্স চলতেছিল ইউনিভার্সিটিতে। আমি বাসে করে ফিরতেছি, ভার্সিটির বাসে করে। তো আমি একটু ক্লান্তই ছিলাম, সারাদিন ক্লাসের পর আমি বসে আছি। তো আমার পাশ থেকে, আমার পাশের সিটে 2টা মেয়ে আর কি, আরিফ, পদ্ম, মানে আমার ওই গল্পের 2 মানে নায়ক আর নায়িকা, তাদের নিয়ে একটু কথা বলছিল। তো আমি সিটে হেলান দিয়ে শুয়েছিলাম। তাদের কথা শুনে আমি মোটামুটি ঠেলে উঠছি। যে কি বলে ওটা, মানে হয় না যে নিজের কোনো একটা লেখা যদি অন্যের কাছ থেকে শুনি, তো আমি বেশ অবাক হয়ে তাকাইছিলাম তাদের দিকে যে কি বলছে। পরবর্তীতে জানলাম যে না, তারা আমার গল্প নিয়ে আলোচনা করতেছে, অথচ তারা জানে না যে আমি রাইটার বা কিছু। পরবর্তীতে আমি যখন তাদের বলছি, ওরা অনেক বেশি মানে খুব বড় একটা কোইন্সিডেন্স না যে আমার গল্প আমার পাশেই আলোচনা হচ্ছে, আমি তো মানে বড় কোনো রাইটার না যে আলোচনা করার মতো। তারপর তাদের ভালো লাগছিল, তারা আমার সাথে একটু ছবি টবি তুললো। মানে ওইটাই আমার লাইফের সব থেকে ভালো অভিজ্ঞতা, যে না, নিজেকে তখন খুব মানে একজন লেখিকা মনে, বড় কোনো লেখিকা না, একজন লেখিকা মনে হচ্ছিল, যে না, আমার লেখা কারো মনে একটু হইলেও জায়গা করে নিয়েছে। এটাই আমার সব থেকে ভালো অভিজ্ঞতা ছিল বলে মনে করি। ভালো অভিজ্ঞতার সাথে সাথে অবশ্যই অনেক খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন, আমরা সেই খারাপ অভিজ্ঞতাগুলো সম্পর্কেও জানতে চাই। হ্যাঁ, খারাপ একটা অভিজ্ঞতা আমার হয়েছে, খুব বেশি হয়েছে তা না, খারাপ অভিজ্ঞতা কমই হয়েছে। তবে হচ্ছে আমি মনে প্রাণে একজন মুসলিম, এবং আমি সেটা বিশ্বাস করি। কিন্তু আমার লেখার মধ্যে না, আমি বিভিন্ন উপমার জন্য, আমি যেহেতু সমরেশ মজুমদার, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, হুমায়ুন আহমেদ সবার বই পড়ে বড় হয়েছি, তো তো আমার লেখার মধ্যে আমি ওই জিনিসগুলো আনি। যেমন ধরো গ্রিক দেবতা জিউস বা গ্রিক দেবী আফ্রোদিতি বলে ভ্রম হচ্ছে, মানে ছোট ছোট উপমা আর কি। এগুলো বড় কোনো ইস্যু না, ছোট ছোট উপমা হিসেবে আমি এই জিনিসগুলো ইউজ করতাম। তো এখানে আমি আমি মানে অফলাইন ছিলাম, অনেকক্ষণ পরে অনলাইনে এসে আমি দেখলাম যে একটা ভাইয়া অনেক গুলো কমেন্ট করছে আমার প্রত্যেকটা ইয়াতে, যে ওনার নিজস্ব কিছু ফ্রেন্ডসদের সেখানে মেনশন দিয়ে যে এই রাইটারকে বয়কট করতে হবে, এর পেজ রিপোর্ট দিয়ে উড়াই দিতে হবে। আমি না এতটা অবাক হয়েছি যে কি ব্যাপার, কি হয়েছে ওনারা। আমি জানি না হুজুর প্রকৃতির কি নাম, আমি জানি না। তো ওনারা বলছে যে না, এরকম দেব দেবী নিয়ে লিখতেছে, ইনি নামে মুসলিম, মানে খুব নোংরা নোংরা কিছু আমাকে কথা বলতেছিল। তো এইটা আমার জন্য একটা খুব খারাপ অভিজ্ঞতা ছিল, যে তার অনেকগুলো কমেন্ট এরকম, আমি কতগুলো ডিলিট করবো, ওরা করতেই আছে করতে আছে, কয়জনকে ব্লক দিব বা কয়জনকে
কয়জনের কমেন্ট ডিলিট করব। এটা আমার জন্য একটা খারাপ অভিজ্ঞতা ছিল। পরে আমি ওদেরকে রিকোয়েস্ট করলাম যে, "ভাইয়া এগুলো থামেন। আপনাদের যদি ভালো না লাগে আমার গল্প পড়িয়েন না। তারপরে এগুলো আবার কেমন কথা?" তো এইটাই আরকি আমার খারাপ একটা অভিজ্ঞতা ছিল। এর থেকে আর কোনো খারাপ অভিজ্ঞতা মনে পড়তেছে না। এই গল্প জগতে লেখালেখি করতে গিয়ে বা ফেসবুকে লেখালেখি করতে গিয়ে আপনি কোন ধরনের প্রতিকূলতার সম্মুখীন হয়েছেন বা হচ্ছেন? প্রতিকূলতা আলহামদুলিল্লাহ সেরকম এখনো ফেস করি নাই। যেহেতু আমার ফ্যামিলিতে কোনো প্রবলেম নাই। তারা আমাকে কোনরকম নিষেধ করে না। সো এটা নিয়ে আল্লাহর রহমতে তেমন কোনো প্রবলেম নাই। প্রতিকূলতা বলতে মাঝে মধ্যে দেখি যে কিছু পাঠক আছেন যারা আমার গল্প পড়তেছেন, রিঅ্যাক্ট করতেছেন, কমেন্ট করতেছেন বা অধীর আগ্রহে অপেক্ষা করতেছেন আমার পরবর্তী পর্বের জন্য। পর্ব দিতে দেরি হইলে আমাকে ইনবক্সে এসে বলছে, "হ্যাঁ আপু কেন দেরি করতেছেন?" এই সেই। কিন্তু তারাই আবার বিভিন্ন যে গ্রুপ আছে না, গল্পের লিঙ্কের বিভিন্ন গ্রুপ আছে, যেমন আলোচনা সমালোচনা, তারপর হচ্ছে সিটিও, মানে আমি ঠিক সবগুলোর সাথে অ্যাড নাই। মাঝে মধ্যে কিছু কিছু আসে, আমি ২-১টার সাথে অ্যাড আছি। তো ওইখানে আমি যেয়ে দেখছি ওই একই পাঠকের প্রিয় গল্প বা রিসেন্ট কোন গল্পটা পড়তেছেন এগুলো যদি কেউ জিজ্ঞেস করে, সেখানে কোথাও আমার গল্পের বা আমার নাম সে নিচ্ছে না। এমন কয়েকজন পাঠক আছে, হাতে গোনা গুটি কয়েক পাঠক। তো তাদের এই ব্যবহারগুলো আমার একটু খারাপ লাগে। এ বাদে আর কোনো প্রতিকূলতা আলহামদুলিল্লাহ এখন আমি ফেস করি নাই। হয়তোবা সামনে যদি আরো বড় কোনো রাইটার আল্লাহ কপালে রাখেন, তাহলে হয়তোবা হইতেও পারি। এই আরকি। আচ্ছা, এবার আমরা আসতে যাচ্ছি আপনার লেখার ধরন ও প্রক্রিয়ার দিকে। আপনার লেখাগুলো কি আপনি সাহিত্যভিত্তিক বলবেন নাকি এগুলা কল্পনা শুধুমাত্র? আ কল্পনাই বেশিরভাগ। আর হচ্ছে ওই সাহিত্যের মানে কিছু ভাষা আছে, সাধু ভাষা যেগুলো অনেকে ইউজ করে, কড়ি আছেন বা গেয়ে আছেন। কিন্তু আমি হচ্ছে নরমালি যেভাবে কথা বলতেছি, মজা করে, আমি সবসময় মজা করে কথা বলতে অনেক পছন্দ করি, মজা করতে পছন্দ করি। আমার লেখার মধ্যেও এই জিনিসগুলো আমি আসে। কল্পনার ভিত্তিতেই, তেমন আর কোনো সাহিত্য বা কিছু না, সাহিত্যিক হইতে হবে, খুব বড় পর্যায়ের কোনো লেখা লিখতে হবে, এরকম কোনো চিন্তা মাথায় আসে না। নরমালি যেসব ঘরোয়া কাহিনী বা রোমান্টিক কাহিনী বা থ্রিলার ছোটখাটো আমার মাথা থেকে মস্তিষ্ক থেকে যা আসে তাই। আর আর তেমন কোনো স্পেশাল কিছু না। আচ্ছা, সেক্ষেত্রে আপনি যখন গল্পের প্লট নির্বাচন করেন বা প্লট নির্বাচন করার ক্ষেত্রে আপনি কিভাবে চিন্তা করেন বা ভাবেন প্লটগুলো নিয়ে? ভাবিই না। আমার প্লট নিয়ে ভাবতেই হয় না। তার কারণ কেন বলতেছি এ কথা, যে আমার অলরেডি মাথায় প্রচুর প্লট আসে। আমি বরং অলস যে সেই প্লটগুলো যে মাথা থেকে নিয়ে এসে নিজে লিখবো হাতে, এইটুকু আমার এ কষ্ট করতে ইচ্ছা করে না। কিন্তু আমার প্রচুর প্লট মাথায় ঘোরাঘুরি করে যে কোনটা ছেড়ে কোনটা লিখবো। নির্বাচন করতে আমার বরং এটাই প্রবলেম হয় যে কোনটা রেখে কোনটা লিখবো। আমার মাঝে মধ্যে ইচ্ছা হয় যে একটু হরর থ্রিলার টাইপের লিখি, বা মাঝে মধ্যে একটু ট্র্যাজেডি লিখি, বা মাঝে মধ্যে একটু ঘরোয়া বা রোমান্টিক কিছু লিখি। আমার মাথায় প্লট থাকেই অল টাইম। সেটাকে আমার জাস্ট কি বলবো, শব্দের মাধ্যমে ফুটায় তুলতে হয়, এটাই। আচ্ছা, এই গল্প লেখার ক্ষেত্রে এবার আমরা আসতে চাচ্ছি যে আপনি যখন গল্পগুলো লিখতেছেন তখন আপনার পাঠকদের কাছ থেকে কেমন প্রতিক্রিয়া পাচ্ছেন? পাঠকদের প্রতিক্রিয়া হয় না যে হচ্ছে প্রত্যেকটা পর্বে কেউ এসে এসে নেক্সট 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 বলে যাচ্ছে। আমি ঠিক আছে, তোমাদের বেশি লিখতে ইচ্ছা করতেছে না, ওকে প্রবলেম নাই। আমি ১২০০ থেকে ১৫০০ ওয়ার্ডের প্রত্যেকদিন এক একটা করে পর্ব দিচ্ছি। সেখানে তোমরা যদি ২টা ওয়ার্ড দিয়ে বা ৪টা ওয়ার্ড দিয়ে বলো যে আপু ভালো হয়েছে, বা আরো বা গঠনমূলক সমালোচনা করো, সেটাও কোনো সমস্যা নাই। বা ভালো মন্দ যা মন চায় কিছু একটা লেখো, আমি সেটাই চাই। প্রতিক্রিয়া পাইতে অনেক ভালো লাগে যে না আমার লেখা পড়তেছে কেউ, সেটা জানাচ্ছে যে আপু ভালো হচ্ছে বা এরকম এরকম হইলে আরো ভালো হবে। এই জিনিসগুলো ভালো লাগে। তবে আরো একটু পেলে আরো ভালো হইতো। যে রিঅ্যাক্ট এর তুলনায় কমেন্ট অনেক কম, বা রিচ এর তুলনায় কমেন্ট কম, এই আরকি। আরেকটু পেলে ভালো হইতো সম্ভবত। এখন এই মুহূর্তে আপনার পেজে কত ফলোয়ার আছে? আমার 3.2 কে বা 3.3 সো কে হতে যাচ্ছে সম্ভবত, আজকে ইনশাআল্লাহ হয়ে যাবে এরকম। লেখালেখি করে আসলেই ফেমাস হওয়া যায়। না সেইরকম বইলো না। তার কারণ আমার সমসাময়িকে বা আমার আরো পরে যারা শুরু করছেন
তাদের ফলোয়ার তো আমি মাঝে মধ্যে অবাক হয়ে দেখি, কয়েকজনের আমি দেখি তাদের প্রোফাইলে যে 10,000 অলরেডি ক্রস করে গেছে, 2 মাস হয়েছে বাকি। আমি বুঝি না যে আমার লেখার মানই খারাপ নাকি আবার কপালটাই খারাপ যে আমার কেন ফলোয়ার বাড়তেছে না। ইনশাল্লাহ বেড়ে যাবে, আশা করি পাঠকদের কাছে ভালো লেখাগুলো অবশ্যই একদিন না একদিন পৌঁছাবে। এখন গল্পের জগতের যে আকাল চলতেছে, ইনশাল্লাহ ভালো গল্পগুলো অবশ্যই পৌঁছাবে আশা করছি। আপনার লেখার এমন কোন অংশ যেটা পাঠকরা সবচেয়ে বেশি প্রশংসা করেছেন? এইটা ডিপেন্ড করে। আমার থ্রিলার গল্প অনেক পছন্দ করছে মানুষ। এখন আমি থ্রিলার আপাতত লিখতেছি না, রিসেন্ট একটা শুরু করছি, এখনো সেটা কন্টিনিউ করবো কিনা জানি না, যেহেতু আমার অন্য একটা রানিং চলতেছিল। আর তারপরে যদি আমি বলতে চাই যে কোনটা সব থেকে বেশি পছন্দ করতেছে, আমার আহ, উম, ঘরোয়া টাইপের যে কাহিনীগুলো, ফ্যামিলি নিয়ে, একটা বাবা থাকবে খুব ভালো, তার মধ্যবিত্ত ফ্যামিলি, তার ছেলে মেয়েদের নিয়ে একটা ভালো বন্ডিং ছেলে মেয়েদের সাথে, এই জিনিসগুলো সম্ভবত পাঠকরা একটু বেশি পছন্দ করে। কারণ যে আগে আমার যে গল্পটা শেষ হয়েছে রিসেন্ট, ওইটা থেকে আমি বুঝছি, এবং আমার যেটা রানিং চলতেছে সেখানেও এই জিনিসটা আছে, এজন্য দেখতেছি যে পাঠকরা ওইটাই বেশি পছন্দ করতেছে। এজন্য আমার একটা শেষ হওয়ার পরে আমি আরেকটা ওই টাইপেরই আনার চেষ্টা করছি, যেহেতু পাঠকদের মন রাখা রাইটারদের দায়িত্ব ও কর্তব্য। আচ্ছা, আপনার গল্পের নায়কদেরকে আঙ্কেল বলা হয়, এটা এমন কিছু? না না না, গল্পের নায়কদের আঙ্কেল বলা হচ্ছে না, হয়তো বা নায়কদের বাবা বা শ্বশুর, এইটা হচ্ছে পাঠকদের বেশি পছন্দ হচ্ছে, ওনাদেরই আঙ্কেল বলতেছে। হয় না যে নায়কের থেকে নায়কের বাবা বা শ্বশুরকে ওরা বেশি পছন্দ করতেছে, তাদেরকেই আঙ্কেল বলতেছে, নায়কদের। ও আচ্ছা আচ্ছা। আসলে যখন পাঠক প্রশ্ন নিচ্ছিলাম তখন এই কমেন্টগুলো বেশি আসছিল। হ্যাঁ হ্যাঁ, আমি নিজেও দেখছি যে নওশাদ আঙ্কেল, কবির শাহ আঙ্কেল এই জিনিসগুলো আর খুব পছন্দ করে। জি জি। আহ, এরপর আমরা আসতে চাই নেতিবাচক প্রতিক্রিয়াগুলো আপনি কিভাবে সামলান? সামলাই না, মানে দেখি না। মানুষ তো আছেই। আমার কথা হচ্ছে যে গঠনমূলক সমালোচনা আমার কাছে সবসময় অ্যাপ্রিসিয়েবল। তার কারণ আহ, আমি তো বড় কোনো রাইটার না, বা আমি নিখুঁত হয়নি বা হতেও পারবো না কখনো বড় অন্যান্য রাইটারদের মতো, যে যারা কিংবদন্তি রাইটার আছেন তাদের মতো নিখুঁত হতেও পারবো না কখনো। সো আমার তো ভুল থাকবেই আমার লেখার মধ্যে। আহ, যদি ধরায় দেয় যে আপু এই জায়গাটা যদি আপনি এরকম না লিখে ওরকম করতেন তাহলে সম্ভবত ভালো হতো, এই জিনিসগুলো আমার ভালোই লাগে। কিন্তু উইদাউট এনি রিজন যদি 15 পর্ব পর্যন্ত আমার লেখা হয়েছে, সে 15টা পর্বের মধ্যে প্রত্যেকটার কমেন্টে এসে বলতেছে হ্যাঁ খুব নোংরা কিছু একটা গালি দিয়ে লিখতেছে, এই লিখে সেই লিখে, তখন আমি তো বলি, ভাই তোমার যদি ভালো না লাগে তুমি তো 15 পর্ব পর্যন্ত আসার কোনো দরকার ছিল না তোমার। আমি আমি তাদের কিছু বলি না, হয়তো বা ব্লক করে দিই, আদারওয়াইজ ওইরকমই থাকে যে আমি দেখি না, বলতে গেলে নেগেটিভ, আমার নেগেটিভিটি একদমই পছন্দ না আমার লাইফে। তো আমি দেখি না বলতে গেলে এগুলো, যে যা মন চায় বলে যাক। আসলে আমার কাছে মনে হয় যদি কেউ যদি মনে করে যে তার কাছে মনে হয় এটা বিশ্রী বা হচ্ছে অশ্লীল কোনো গল্প, সো আপনি এটাকে ইগনোর করেন। আমি আপনাদের কথা বলছি না, কিন্তু যে সমস্ত গল্প হ্যাঁ এমন হ্যাঁ বলা হ্যাঁ হয় যে এটা অশ্লীল, সো আপনি হচ্ছে ওই জিনিসটা আপনি ইগনোর করেন, আপনারা এইটা টোটালি ইগনোর করেন। এটার সমালোচনা হ্যাঁ আলোচনা হ্যাঁ, করতে গিয়ে দেখা যায় কিছু মানুষ এই সমস্ত জিনিসকে আরও বেশি হাইপে উঠাচ্ছে, যার কারণে যারা আগে চিন্তা করতো যে আমি একটা মানসম্মত গল্প লিখে তারপর আমি ফেমাস হব, ওনারা হচ্ছে যে এই চিন্তাধারা থেকে দূরে সরে যায় শুধুমাত্র কিছু মানুষের এক্স্যাক্টলি। জন্য। মানে হয় না, পাবলিসিটি দুই ভাবে পাওয়া যায়, এক পজিটিভ ভাবে, এক নেগেটিভ ভাবে। তো নেগেটিভ ভাবে পাবলিসিটি পাইলেও তো সে তো উঠে তো যাচ্ছে, তার ফলোয়ার বাড়তেছে, সে তারপর একটা বই পাবলিশ করে ফেললো হঠাৎ করে, সেখান থেকে প্রচুর আর্ন করতেছে, বা হচ্ছে পাঠক প্রিয় হচ্ছে, দর্শক প্রিয় হচ্ছে। তাহলে সে কেন হচ্ছে শুধু শুধু কষ্ট করবে না, মানে কষ্ট করবে পজিটিভ ভাবে, কবে আমি ভাইরাল হব, এর থেকে নেগেটিভ ভাবে ভাইরাল হইলাম, সমস্যা তো নাই। হ্যাঁ, সেটাই। কেউ যদি শর্টকাটটা তাড়াতাড়ি পেয়ে যায়, তখন তার সে অবভিয়াসলি কঠিন পথগুলো আর যাবে না। সে অবশ্যই শর্টকাট ইউজ করবে। এটা তার দোষ না। আমি যারা এই আমি সমস্ত কিন্তু জিনিসকে কাউকে প্রমোট বদনাম করে উপরে করছি না, ওঠাচ্ছে এই তাদের জিনিসটা সমস্যা। হচ্ছে হ্যাঁ, জি কাউকে আপু, বদনাম বলেন। আমি করব না, আমি কোনো প্ল্যাটফর্মে হচ্ছে কাউকে বদনাম করতে পছন্দ করি না।
কারণ যেহেতু একই সাথে আমরা আছি, একই প্ল্যাটফর্মে একই কাজ করতেছি, আমি কেন আরেকজনকে বদনাম করে ও নিজে উপরে উঠবো? এই জিনিসটা আমি কখনোই করি না। জাস্ট সমসাময়িক কিছু জিনিস আমি দেখতেছি, আসতেছে, হয় না যে স্ক্রল করতে করতে টাইম লাইনে ভরে যাচ্ছে এক ধরনের পোস্ট। তো সেটা নিয়ে একটা কথা বললাম, আমি কারো নামও নিচ্ছি না বা কারো বদনাম করতেছি না। আসলে মনে করছি না যে আমরা এখানে কারো নিজের সমালোচনা করছি, আমরা জাস্ট যেটা সত্য সেটা বলার চেষ্টা করছি। হ্যাঁ, 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 এক্স্যাক্টলি এটাই। জি। এরপরে যেতে চাই আপনার ভবিষ্যৎ পরিকল্পনার দিকে। লেখালেখি নিয়ে আপনি ভবিষ্যতে কি পরিকল্পনা করতেছেন, বা হচ্ছে যে আপনার লক্ষ্য কি লেখালেখি নিয়ে ভবিষ্যতে? প্রত্যেকটা রাইটারের আমার মনে হয় যে একটা স্বপ্ন থাকে, সে ছোট রাইটার হোক বা বড় রাইটার হোক, প্রত্যেকের একটা স্বপ্ন থাকে যে তার লেখাগুলো ফোন বা ল্যাপটপের স্ক্রিন থেকে উঠে এসে গল্পের পৃষ্ঠাতে শোভা পাক। সেরকমই একটা ইচ্ছা আছে যে তার লেখাগুলো সে নিজে হাত দিয়ে ছুবে, যে না আমার লেখা, আমার বই, এরকম এক ইচ্ছা আছে। ইনশাল্লাহ নিজেকে যদি সেভাবে যোগ্য প্রমাণ করতে পারি, নিয়ে আসবো, বই নিয়ে আসার ইচ্ছা আছে। আর এইটা নিয়ে উম বড় কিছু করব এরকম আমি চিন্তা করি না, হলে তো আলহামদুলিল্লাহ ভালো, যে না কিছু হোক। আমি তবে স্ক্রিপ্ট রাইটিং নিয়ে বেশি আহ, মানে কি বলবো, ঝোঁক আছে। কারণ অলরেডি আমার 2টা গল্প পেন্ডিং অবস্থায় আছে টেলিফিল্ম এবং ওয়েবের জন্য। আমার শেষ শ্রাবণ যেটার কথা বললাম, ওইটা টেলিফিল্ম হিসেবে একটা পরিচালক নিয়েছিলেন, কিছু প্রতিকূলতার জন্য এখনো উনি কাজটা শুরু করতে পারেনি, উনি নিজে থেকেই নিয়েছিলেন আমাকে নক করে। আর বিষাক্ত নামের একটা থ্রিলার গল্প, ওটা ওয়েবের জন্য নিয়েছিলেন আর একটা চ্যানেল আই এর আহ, পরিচালক। তো এইগুলোর জন্য আমি ওয়েট করতেছি। আমার এই এই দিকে একটু বেশি ঝোঁক। বই ছাপানোর দিকেও ঝোঁক আছে, তবে স্ক্রিপ্ট রাইটিং বা চলচ্চিত্র বা নাটকের সাথে জড়িত হওয়ারও একটা মানে কি বলবো, সুপ্ত বাসনা আছে। আচ্ছা, এই জিনিসটা অনেক ইন্টারেস্টিং। আপনি কি হচ্ছে এই জিনিসটা নিয়ে বলতে চান কিছু, যে কিভাবে যোগাযোগ হলো বা? হ্যাঁ, বলতে চাই, শেষ শ্রাবণ নিয়ে যেটা আমি সবসময় বলি যে এই মানে কি বলবো, পেজ কিভাবে রিচ করা যায়, ভাইরাল হওয়া যায়, এই জিনিসগুলোতে আমি একদমই আনাড়ি, আমি ঠিক বুঝি না। তো আচ্ছা, আমাকে কি 2 মিনিট সময় দেওয়া যাবে? একটা মিনিট, আমি আসতেছি। জি, শিওর। আচ্ছা, আমরা এই মুহূর্তে আমাদের কমেন্ট বক্সে অনেকগুলা কমেন্ট দেখতেছি। আমাদের পাঠকরা বা ভিউয়ার্সরা অনেক বেশি কমেন্ট করেছেন। আম, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই শোটা দেখার জন্য। আশা করছি আমরা আপনাদের এই শোগুলোতে আপনাদের পছন্দের লেখিকা বা লেখককে আনতে পারবো, এবং আপনারাও আপনার পছন্দের লেখক কিংবা লেখিকাকে জানাতে পারেন আমাদের শো সম্পর্কে, যাতে ওনারাও এটা সম্পর্কে জানতে পারে। এখানে আমরা অনেকগুলো কমেন্ট দেখতে পারতেছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই নৈশব্দের প্রহরকে এতটুকু এগিয়ে নিয়ে আসার জন্য। হ্যাঁ, আই এম ব্যাক। ওকে আপু, শিওর, আপনি বলতে পারেন। তো আমি আমার এই শেষ শ্রাবণ গল্পটা অনেক জায়গায় কপি হয়েছিল। কপি হওয়ার পর মানে তারা, হয় না যে কপি করুক তাও ঠিক আছে, কিন্তু তারা হচ্ছে লেখকের জায়গাও নিজেদের নাম বসায় রেখে দিছে। খুব কম কিছু পেজ আছে যেখানে আমার নামটি ইউজ করা হয়েছে। তো মুশফিকুর রহমান গুলজার নামের একজন পরিচালক ওরকম একটা পেজ থেকে, পেজটার নাম আমি আপাতত মনে করতে পারতেছি না, ওই পেজটা থেকে উনি হচ্ছে কমেন্ট করছিলেন যে এই লেখিকার সাথে কি আমাকে একটু যোগাযোগ করিয়ে দেওয়া যাবে, আমি হচ্ছে এই গল্পটা নিয়ে টেলিফিল্ম বানাতে চাই। পরে ওইখানকার যে অ্যাডমিন ছিলেন, উনি খুব ভালো ছিলেন, উনি খুঁজে খুঁজে বের করছেন যে এটার আসল লেখিকা কে। উনি আমাকে নক করলেন যে আপনি কি আসল লেখিকা, কি প্রমাণ দিতে পারবেন? আমার নিজের লেখা আমার প্রমাণ দেওয়া লাগলো যে না, এটা হচ্ছে আমারই লেখা। পরে ক্যানভাসে এটা যেহেতু প্রথম পাবলিশ হয়েছিল, আমি সেটা দেখাইলাম যে এই তারিখে আমার এটা পাবলিশ হয়েছিল, কেউ যদি এই তারিখের আগে দেখাইতে পারে তাহলে আমি আমি বলতেছি যে আমি তার রাইটার না। পরে বললো যে আচ্ছা ঠিক আছে আপু, সমস্যা নেই, উনি আপনার সাথে কথা বলতে চায়। আচ্ছা ঠিক আছে, কথা বলুক। উনি নিজে আমাকে ফোন দিচ্ছেন, আমার কাছ থেকে ফোন নাম্বার নিয়ে। উনি ফোন, বয়স্ক আর কি। তো এরপর উনি চাইছিলেন যে এটা দিয়ে কাজ শুরু করতে, কিন্তু একটু প্রতিকূলতা যাচ্ছে ওনার ব্যক্তিগত জীবনে, এজন্য এখনো শুরু করতে পারিনি। আর বিষাক্ত গল্পটা ওনারই একটা কলিগের নেওয়া, সে চ্যানেল আই এর একজন ডিরেক্টর, উনি হচ্ছে ওয়েবের মানে ওয়েব সিরিজ গুলা পরিচালক, উনি নিয়েছেন। তো দেখা যাক ইনশাল্লাহ কোনটা আগে আসে, জানিয়ে দেওয়া হবে অবশ্যই। সবাই দেখবা তোমরা আমার লেখা,
নিজের লেখা হয় না, নিজের লেখা টেলিফিল্ম বা ওয়েব সিরিজ যদি আসে তো ভালোই তো লাগার কথা। প্রথমত আপনার গল্পটা আরেকজন নিজের পেজে কপি করে ছাড়লো, আবার ওইটা থেকে একজন নাটকের ডিরেক্টর আপনার সাথে যোগাযোগ করতেছে। এই গল্পটা সত্যি ইন্টারেস্টিং। না, উনি আবার ওই অ্যাডমিনটা আবার ভালো ছিল, যে হচ্ছে যেহেতু উনি বলছে যে আমি নিজে লিখি নাই, এটা অন্য একটা রাইটার, তখন উনি আবার বলছে যে তাহলে আসল রাইটারের সাথে আমাকে একটু যোগাযোগ করিয়ে দেন। উনি খুঁজে খুঁজে বোঝার চেষ্টা করছে যে আসল, মানে হয় না হ্যাশট্যাগ দিয়ে সার্চ দিছে, পরে সম্ভবত উনি বুঝতে পারছে যে এটা আমার লেখা। এরপর যদি আমার পেজে প্রথম পাবলিশ হইতো সে একটা কথা থাকতো যে প্রথম এখান থেকে হয়েছে, যেহেতু একটা গ্রুপ থেকে হয়েছে তো এই জন্য ওনার বুঝতে একটু সময় লাগছে। পরবর্তীতে অ্যাডমিন তো বলতেই পারতো যেটা আমার লেখা, আমি জানতেও পারতাম না কোনোদিন। তবে না, এই শেষ শ্রাবণে শুধুমাত্র টেলিফিল্মটাই না, ওই যে ইউটিউবে বিভিন্ন নাটক বানায় না, ওরকম নাটকও বানানো আছে এটা নিয়ে, কিন্তু সেখানে আমার কোনো কার্টিসি দেওয়া নাই, আচ্ছা, তারা আপনার জন্য নিজেদের মতো নিজেরা বানায় নিচ্ছে। আপনার জন্য অনেক শুভকামনা এবং আমার কংগ্রেচুলেশনস। জন্য এক আপনার বালতি সমবেদনা যে আমার লেখা নিয়ে মানুষ হচ্ছে ইউটিউবে প্রচুর টাকা কামাই করতেছে, অথচ আমি জানি না। টাকার কোনো ব্যাপার না, আমাকে যদি একটু জানায় যে না আপু আপনার বা আমার টাকা আর্টিস্ট দেয়, তাহলে সেটা আমার জন্য একটু ভালো হয়, যে দেখতেও ভালো লাগে যে না আমার লেখা মানুষ অভিনয় করতেছে। এই আর কি, এইটুকুই, এছাড়া আর বেশি কিছু চাওয়ার নাই। হ্যাঁ, সেটা তো অবশ্যই। বিনা অনুমতিতে ইউটিউবে যারা গল্প এমনিতেও ভয়েস দিয়ে পাবলিশ করে তাদের এগুলো দণ্ডনীয় অপরাধ। ওদের এই সমস্ত জিনিস থেকে অবশ্যই বিরত থাকা উচিত। আচ্ছা আপু, এবার সেটাই। তাহলে আমরা বলো। দ্বিতীয় সেগমেন্টে এগোই। আপনার প্রিয় পাঠক মহল আপনার জন্য কিছু প্রশ্ন রেখেছেন, আমরা এখন সেগুলো আপনার কাছে তুলে ধরতে চাচ্ছি। ঠিক আছে, ঠিক আছে। প্রথম প্রশ্ন এসেছে, নিজের লেখা কোন গল্পটা আপনার নিজের খুব বেশি প্রিয়? আচ্ছা, সেলফ স্যাটিসফ্যাকশন তো আগে দরকার। আমি স্যাটিসফাইড না হলে তো পাঠকদের স্যাটিসফাইড করতে পারবো না। তবে সেদিক থেকে দেখতে হলে নিজের লেখা সবকিছুই ভালো লাগা উচিত। তবে সব থেকে ভালো লাগা যদি বলতে হয় তাহলে হ্যাঁ, আমার শেষ শ্রাবণ, যেটা নিয়ে এতগুলো কথা বললাম, ওটা আমার অনেক পছন্দের। তোমার আমার চন্দ্র স্নান গল্পটা, মানে উপন্যাসটা আমার নিজের অনেক পছন্দের। এক একটা হয় না, এক একটা দিক আমার পছন্দ হয়। হ্যাঁ, তোমার আমার চন্দ্র স্নান এটাকেই আমি সব থেকে উপরে রাখবো। আচ্ছা, এই ক্ষেত্রে আপনার পাঠকদের থেকে আমরা আরেকটি প্রশ্ন পেয়েছি। আপনার গল্পের শ্বশুরগুলো নায়কের চেয়ে বেশি রোমান্টিক হয় কেন? What a comment! How should I reply? আচ্ছা, কেন হয়? আম, কেন হয়? না, এমন না যে আমার বাবা বা আমার শ্বশুর কেউ এতটা রোমান্টিক সেখান থেকে আমি অনুপ্রাণিত হয়ে লিখেছি, এমন না ব্যাপারটা। চলে আসে, হয়তো বা লিখতে লিখতে চলে আসে। আমি দেখি যে পাঠকরা কোনটা বেশি পছন্দ করতেছে, যেটা বললাম যে পাঠকের স্যাটিসফ্যাকশন রাইটারদের দেখা উচিত। তো সেই দিক থেকে দেখতেই সম্ভবত আমি তাদেরকে একটু বেশি রোমান্টিক করে ফেলেছি। এরপরে আরো দুজন আঙ্কেলকে নিয়ে প্রশ্ন এসেছে। নওশাদ আঙ্কেল এবং কবির আঙ্কেল এত রোমান্টিক কেন ওনারা? এই যে বললাম, সম্ভবত ওনার ওনার স্ত্রীটাও সম্ভবত অনেক সুন্দরী, হইতে পারে এই কারণে অনেক বেশি রোমান্টিক। পাঠকদের চতুর্থ প্রশ্ন, আমি শাহানা আন্টিকে এত... একটু ফানি আনসার দিচ্ছি, ঠিক আছে? জি জি। আমি কিন্তু একটু ফানি আনসার দিচ্ছি এই সেগমেন্টে এসে। হ্যাঁ, আসলে এই সেগমেন্টে ফানি অ্যান্সারই দরকার, কারণ মেইন জিনিস আমরা আলোচনা করে ফেলেছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বলো একবার। শাহানা আন্টিকে এত কঠিন কেন করেছেন আপু? আর গল্পের নায়ক নায়িকা বাদে শ্বশুর শাশুড়ি এত রোমান্টিক কেন হচ্ছে বারবার? মানে এই প্রশ্নটা এতবার এসেছে। এতবার আসছে তাই তো দেখতেছি। শাহানা, একজনকে একজনে থাকতে হয় না, একটু কঠিন। যদি সবাই যদি সহজ ভালো হয়ে যায় তাহলে তো এটা কি, এটা কোনো গল্পই হবে না। একটু একটু কঠিন হোক, তাইলেই আমার মনে হয় যে টক মিষ্টি ঝাল ঝাল সবাই মিলেই থাকুক গল্পে, তাহলেই এবারে সুন্দর হবে। নায়করাও রোমান্টিক আছে তো, কি বলে, আমার নায়করা তো অনেক বেশি রোমান্টিক। মেবি পাঠিকারা খুঁজে পাচ্ছেন এমন। তা হইতে পারে, পাঠিকারা হচ্ছে নায়কের থেকে নায়কের শ্বশুরদের উপর ক্রাশ খাচ্ছে বেশি। আপনার জন্য পঞ্চম প্রশ্ন, উৎস আর উচ্ছ্বাস একসাথে দেখাবেন কোন একদিন এদেরকে?
হ্যাঁ, অবশ্যই। এই জিনিসটা আমি কমেন্ট থেকেই পাইছি। আমার এরপর হচ্ছে হঠাৎ করে মাথায় আসছে যে না আসলেই তো এরকম একটা মজার একটা পর্ব হবে। গল্পের পর্ব হিসেবে না, হয় না? এটা ছোটখাটো মানে মজা করার জন্য দিলাম। এরকম হইতেও পারে ২ টা নায়ককে আমি একসাথে করাবো। ইচ্ছা আছে। হ্যাঁ, সামিনা আপু কমেন্টে বলতেছেন যে উচ্ছ্বাস প্রিয়তার বোনাস দেওয়া যায় কিনা। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। আমি তো সবসময় বলি যে আমার পাঠকরা যা চায় আমাকে সেভাবেই এগোতে হবে। যেহেতু তাদের অনুপ্রেরণাতেই আমি আজকে আমি বা অন্য যেকোনো রাইটার কিন্তু পাঠকদের অনুপ্রেরণাতেই এগিয়ে চলে। তো তারা চাইলে অবশ্যই দিতে হবে। আমরা বাধ্য সো দিতে। সো সামিনা আপু আপনি ওয়েট করুন, অবশ্যই আপনি আপনার প্রিয় উচ্ছ্বাস এবং প্রিয়তাকে পেয়ে যাবেন, মানে গল্পে। বাস্তবে তো হ্যাঁ, সম্ভব না। ইনশাআল্লাহ। হ্যাঁ, বাস্তবে তো সম্ভব না। ওকে, আমরা এবার পৌঁছে গেছি আমাদের তৃতীয় সেগমেন্টে, র্যাপিড ফায়ার। এখানে আপনাকে আমি দ্রুত কিছু প্রশ্ন করব, আর আপনার এগুলোর উত্তরও খুব দ্রুত দিতে হবে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আমরা শুরু করতে পারি তাহলে। হ্যাঁ, হ্যাঁ, শুরু করো। লেখালেখি না করলে আপনি এখন কি করতেন? মানে এখন নাকি হচ্ছে মানে মানে এই সময়ে? এই সময় না, বলতে আপনি লেখালেখি যদি না করতেন কোনো সময়, তাহলে আপনি কি করতেন? লেখালেখি না করলে ছবি আঁকতাম। সো ছবি আঁকা আঁকা আপনার আরেকটা শখ। ভীষণ। আমি যদি খুব বেশি ভুল না করে থাকি, তাহলে আপনার প্রোফাইলের এই পিকচারটা আপনি নিজে ড্র করেছেন। ড্র করি নাই। আমি একটা অ্যাপ দিয়ে করছি এটা। তবে আমি ও একরকম আচ্ছা, আঁকাইতে পারি। জি। আপনার লেখা প্রকাশ হতেই পাঠকের প্রথম মন্তব্য কি হতে পারে? পাঠকের প্রথম মন্তব্য, প্রথম আমি দ্বিতীয়, আমি তৃতীয়, বা হচ্ছে কাউকে মানে মেনশন দেয়। মানে প্রথমেই তারা হচ্ছে জানায় যে আমি প্রথম পাঠক বা আমি হচ্ছে প্রথম দেখছি। তারা না পড়েই আগে বলে যে হচ্ছে আমি প্রথম, আমি দ্বিতীয়, বা অন্যান্যদের মেনশন করে জানায়। এগুলো আমার প্রথম কমেন্ট থাকে। এরপর তারা পড়ে জানায় যে কেমন কি লেগেছে। আচ্ছা সামিনা আপু, আপনাকে উচ্ছ্বাসকে উনি ভুলতে পারছেন না, সামিনা আপুর জন্য কি কিছু করা যায়? উচ্ছ্বাসকে ভুলতে পারতেছে না। এখন আমি কি করব? উচ্ছ্বাসকে কই পাবো আমি? এরকম অনেকগুলো কমেন্ট আসছে, আপু উচ্ছ্বাসকে এনে দেন। মাঝ রাতে একজন একটা মেয়ে ২টার সময় মেসেজ দিচ্ছে। আমি মাঝে মধ্যে রাত জাগি। রাত ২টার সময় একটা মেয়ে আমাকে মেসেজ দিয়ে বলে, আপু উচ্ছ্বাসকে কি এনে দেওয়া যায়? ইয়া মাবুদ, আমি উচ্ছ্বাসকে কোথায় পাবো? উচ্ছ্বাসকে পেতে হলে ফেসবুকের মধ্যে ঢুকে যেতে হবে। হ্যাঁ, 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 ওইটুকু, ওই ৩০ পর্বের এই গল্পটাই পড়তে হবে, আর কিছু করার নাই আপাতত। কোন লেখক বা লেখিকা আপনাকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে? উম, সমরেশ মজুমদার, হুমায়ুন আহমেদ। যদি কালকে হঠাৎ আপনার লেখাগুলো উধাও হয়ে যায়, প্রথমে আপনি কি করবেন? খুব কানবো। আমি আমার গল্পের নায়িকাদের মতো ভীষণই ছিচকাদনে মেয়ে। আমি খুব নরম মনে, আমি খুব কানবো। আমি সারাদিনে মনে করো যে কিচ্ছু খাওয়া দাওয়া করতে পারবো না, আমি শুধু কানতেই থাকবো, কারণ এগুলো আমার কাছে জান, আমার লেখাগুলো আমার কাছে। হুট করে যদি ঘুম থেকে উঠে দেখেন আপনার পেজ হ্যাক হয়ে গেছে, তখন আপনি কি করবেন? সাথে সাথে আমার হাজবেন্ডকে ফোন দিব, আমার পেজ ঠিক করে দাও। পেজের সব দায়িত্ব কি ভাইয়ার কাছে? আম, পেজের সব দায়িত্ব ভাইয়ার কাছে বলতে, ও হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তো মনে হয় হ্যাক বা কিছু ও ঠিক করতে পারবে, তার জন্য এইটা ওইটা আগে। এছাড়া আর কোনো কিছু ওকে দায়িত্ব তেমন একটা দেওয়া হয় না, যেটা করে দাও ওটা করে। যদি হ্যাক হয়ে যায় তাহলে ও তাতে হেল্প চাই, ওই আর কি। যদি এমন হয় যে উনি আপনার ফেসবুক পেজটা হ্যাক করে ফেলছেন? ও করবে। না, না, এটা এটাও করবে না। কারণ যদি এটাও করে তাহলে হচ্ছে জানবে যে তার বউ শয্যাশায়ী হয়ে যাবে। এই ভুলটা সে কোনোদিনও করবে না। যদি আপনার লেখা চরিত্ররা আপনার সম্পর্কে লিখতে বসে, তাহলে তারা কি লিখবে? লেখা চরিত্র লিখতে বসলে কি লিখবে? নায়করা লিখবে যে হচ্ছে না আমাদের খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়, মহিলা ভালো আছে। নায়িকাগুলো লিখবে যে না আমাদের খুব সিসকা ধুনে বানাইছে, কান্নাকাটি করায় আমাদের দিয়ে।
তো পচা একটা লেখিকা তাই বলবে, আর ভিলেন গুলো আমাকে খিস্তি দিয়ে উড়ায় ফেলে দিবে, যেহেতু তাদেরকে আমি খুবই মানে কি বলবো নোংরা ভাবে উপস্থাপন করি। সো ভিলেনগুলো হচ্ছে যে আপনাকে ভিলেন বানাই দিবে। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, আমাকে ভিলেন বানাই দিবে। আমরা শো এর একদম শেষ দিকে চলে এসেছি, আপনি আপনার পাঠকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান বলতে পারেন। পাঠকদের উদ্দেশ্যে কিছু বলার আগে তোমাকে ফার্স্ট অফ অল থ্যাঙ্কস জানাবো। থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং মি অ্যাট ইউর শো। দিস টাইপ অফ এক্সপিরিয়েন্স ইজ ভেরি নিউ টু মি। আমি তোমাকে বলতেছিলাম, আই ওয়াজ সো এক্সাইটেড অ্যান্ড স্টিল আই অ্যাম। ইউর দিস ইয়া, ইয়া। টাইপ অফ ইনোভেশন ইজ গ্রেট। তুমি এই বয়সেই যেটা করতেছো, আমার মনে হয় যে তুমি যখন মানে তোমার বয়স, আমি প্রথমে যখন তোমার সাথে আমার কথা হয় তুমি নক করলা, আমি ভাবছিলাম তুমি মনে হয় মানে ইয়া হবা। পরে হচ্ছে নিশিতা আপু বললো যে আপু, আমি বলছি হ্যাঁ আমি ওনার সাথে কথা বলছি। তখন নিশিতা বলছে আপু উনার না, ও আমাদের থেকে অনেক ছোট, উইন্টারে পরে মাত্র। তখন হচ্ছে আরে বাপরে তাই নাকি, এত ছোট একটা ছেলে এত ভালো একটা কাজ করতেছে, এটা হচ্ছে গ্রেট। ও তুমি দেখবা যে তুমি ইউনিভার্সিটিতে যাবা যখন, আরো বড় হবা যখন, তো তখন তোমার এই ইনোভেশন গুলো আরো অনেকের মাঝে পৌঁছায় যাবে। ইনশাআল্লাহ তুমি খুব ভালো একটা আরজে, খুব বড় একটা ইউটিউব চ্যানেলের মালিক হও, এই দোয়াই থাকবে। আর পাঠকদের উদ্দেশ্যে বলবো যে আমাকে যেরকম ভালোবাসছেন, আমার কাছে হচ্ছে সবসময় কোয়ালিটি ইজ মোর অ্যাপ্রিসিয়েবল দ্যান কোয়ান্টিটি। মানে আমার কাছে হচ্ছে কোয়ালিটিফুল কিছু পাঠক থাকুক, অতিরিক্ত থাকা লাগবে না, তবে তারা আমাকে ভালোবাসুক। তো ভালো ভালোবাসাই চাই তাদের কাছ থেকে, আর কিছু চাওয়ার নাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার শোতে আসার জন্য। আমি অনেক এক্সাইটেড। তোমাকেও অনেক বেশি ধন্যবাদ। আজকের শোটা এখানেই শেষ করছি। আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের ধন্যবাদ। অতিথির সঙ্গে আড্ডা দিয়ে আমরা অনেক কিছু জানতে পারলাম। যারা আমাদের আজকের পর্ব দেখেছেন তাদের প্রতিক্রিয়ার জন্য আমরা অপেক্ষা করব। পরবর্তী পর্বে আমরা আসছি আপনার আরেকজন প্রিয় লেখিকাকে নিয়ে। সো ততদিন পর্যন্ত অপেক্ষা করুন আমাদের জন্য, এবং আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। সো গুড বাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে। আসসালামু আলাইকুম।